না বলে এসেছো কেন? শাওন রেগে তাতে দাঁত চেপে বলল, উনি যে অনেক রেগে গেছেন সেটা কথা বলার ধরনেই বুঝতে পারছি। আমি বিছানা থেকে নেমে দাঁড়ালাম আর ওনার দিকে অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলাম, এটা কি সত্যি আপনি? উনি রেগে আমার দুই বাহু ধরে ওনার কাছে নিয়ে এসে বললেন, তোমাকে মানা করেছিলাম না? কেন বের হয়েছো? আর তোমার সাহস কি করে হয় এভাবে চলে আসার? আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে শক্ত চোখে তাকিয়ে বললাম, আমার ইচ্ছে হয়েছে, আমি এসেছি। শাওন রেগে আমার দিকে এক পা এগিয়ে আসতেই আমি ঘাবড়ে গেলাম। তোমাকে একটা শিক্ষা না দিলে হবেই না। রেগে বলল শাওন, মামা মানে? আমি চমকে গেলাম। উনি হুট করে আমাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলেন আর আমি কিছু বুঝে ওঠার আগেই উনি আমার ঘাড়ে আলতো করে কামড় বসিয়ে দিলেন। আমি ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করে নিলাম আর এক হাত দিয়ে ওনার কাঁধের কাছে শার্ট খামচে ধরে নিলাম। উনি আমার কানে কানে বললেন, না বলে আর আসবা? আমি আস্তে আস্তে চোখ খুললাম। শাওন আমার চোখের দিকে তাকিয়ে রইল। আমি এবার শব্দ করে কেঁদে দিলাম। শাওন বেশি চমকে গেল আর আমার কাছ থেকে সরে আমাকে হাত ধরে টেনে উঠিয়ে বসিয়ে দিল। তোমার বেশি লেগেছে? শাওন অস্থির হয়ে গেল। আমি কাঁদতে কাঁদতে হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। শাওন বলল, ওকে রিল্যাক্স। আমি ওনার কথা শেষ হবার আগেই আমি ওনাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বললাম, যাবেন না কোথাও, আর গেলেও আমাকে রেখে যাবেন না। আপনি কথা দিয়েছিলেন আমাকে ছেড়ে যাবেন না, তাও আপনি যেতে চাচ্ছেন। খারাপ আপনি। তুমিই তো যাওয়ার পারমিশন দিয়েছো। শান্ত গলায় বলল শাওন। আমি রেগে গেলাম আর ওনাকে ছেড়ে ওনার বুকের উপর দুই হাত দিয়ে ধাক্কা মেরে বললাম, দেইনি আমি, কতবার বলবো। কিন্তু আমাকে তো যাওয়াই লাগবে। শাওন সরু চোখে তাকিয়ে বলল। আমি চোখ পাকিয়ে বললাম, কি বললেন? শোনোনি? আমি ওনাকে ঠেলে বিছানায় শুয়ে দিলাম আর ওনার কাছে এসে ঘাড়ের জোরে কামড় বসিয়ে দিলাম। উনি প্রকাশ না করলেও বেশ ভালোই ব্যথা পেলেন। পাওয়া উচিত, অসভ্য গরিলা। আমি সরে আসার আগে উনি আমাকে টেনে শুয়ে দিয়ে আমার কাছে চলে আসলেন। আমি চোখ বড়সড় করে তাকিয়ে রইলাম। অনেক বেশি সাহস হয়ে গেছে তোমার। শাওন ভ্রুকুচকে বলল। আমি ক্ষোভের সাথে বলতে লাগলাম, হ্যাঁ হয়েছে তো। আমি এবার সত্যি আপনার সাথে যাব না। আপনার এতই যখন যাওয়ার শখ। শাট আপ। জোরেই বলে উঠল শাওন। আমি ভয়ে চুপ হয়ে গেলাম। গাধা, আমি একবারও বলেছি যে আমি যাচ্ছি? সব সময় 10 লাইন বেশি বোঝো কিসের জন্য? শাওন রাগ মিশ্রিত কণ্ঠে বলল, মামা মানে? আমি বললাম, তোমার মতো গাধা হয়তো পুরো ওয়ার্ল্ডে পাওয়া যাবে না। কাঁদতে এতই ভালো লাগে তোমার যে তুমি রিজন খুঁজে পেলেই শুরু করে দাও, আগে পরে না শুনেই। সত্যি আমি স্পিচলেস। তোমার মাথায় বুদ্ধি নেই? বাসা থেকে এক পা বের হলেই তো মিনিটের মধ্যে অঘটন ঘটিয়ে বসে থাকো। আর তোমাকে রেখে 1 মাসের জন্য যাব আমি? শাওন রেগে আমার দিকে তাকিয়ে পড়ল। আমি হা হয়ে গেলাম। আমি কি তাহলে আবার ভুল বুঝলাম? আমি চোখ পিটপিট করে তাকিয়ে বললাম, আমি তো। তুমি তো গাধা। শাওন ভ্রু কুচকে বলল। আমি চোখ পাকিয়ে তাকালাম আর বললাম, আর আপনি তো বন মানুষ। বলে আমি হেসে দিলাম। শাওন কিছু না বলে আমার দিকে তাকিয়ে রইল। আপনি তো বলেছিলেন কামড়ে দেওয়া বন মানুষের কাজ, মনে নেই? আমি মৃদু হেসে বললাম। উনি কিছু না বলে ওভাবেই তাকিয়ে রইলেন। আমি চোখ নামিয়ে নিলাম আর একটা ঢোক গিললাম। এখন আবার কি? সাথে সাথে আমার পেটের মধ্যে শব্দ হলো। আমি ঠোঁটে ঠোঁট চিপে সরু চোখে ওনার দিকে তাকালাম। সকাল থেকে না খাওয়ার কারণেই হয়তো এখন খিদেও পেয়েছে। উনি আমার দিকে কড়া চোখে তাকালেন, অর্থাৎ এখন আমি আবার বকা খাবো। আমি কি বলবো বুঝতে না পেরে এদিক ওদিক তাকাতে লাগলাম। পিরিয়ড না তোমার? এই সময় না খেয়ে থাকো কেন? এগুলো করো বলেই তো 2 দিন পর পর অসুস্থ হয়ে যাও। কড়া চোখে তাকিয়ে বলল শাওন। আমি কিছু না বলে তাকিয়ে রইলাম। উনি আমার কাছ থেকে সরে বিছানা থেকে নামলেন, তারপর রুম থেকে বের হয়ে গেলেন। এখন আবার কি করতে চলেছেন উনি? আমি বিছানা থেকে নেমে বাইরে বের হয়ে এলাম। কাকি আর প্রভাতী তো আজ বিকেলেই বেড়াতে গেছে। এদিকে কাকাও এখনো ফিরেনি। এখন এত রাতে কি করবেন আপনি? আমি শাওনকে প্রশ্ন করলাম। তিনি রান্নাঘরে খাবার খুঁজতে ব্যস্ত, কিন্তু কিছুই নেই। আসলে আমি কিছুই রান্না করিনি রাতের জন্য। ভাত ছাড়া কিছুই নেই এখন। পাবেন না আপনি এখানে কিছু, আমি বললাম। শাওন রেগে বলে উঠল। ওরা না খাইয়ে রেখেছে তোমাকে? ওনার প্রশ্ন শুনে আমি হা হয়ে গেলাম। আমিই খাইনি, ওদের কোনো দোষ নেই বললাম আমি। এটা শুনে আরোই রেগে গেল শাওন। না উঠালা, কিছু বলেই শান্তি নেই। আমি একটু কিউট হাসি দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেটাতে কোনো লাভ হলো না। উনি রান্নাঘরের তাকের উপর থেকে ডিম নিলেন। এখানে গ্যাসের চুলা নেই, মাটির চুলা। আমাকে দিন, আপনি পারবেন না, আমি বললাম। শাওন নিজের শার্টের হাতা গুছিয়ে নিতে নিতে বলল, তোমাকে কে বললো আমি পারবো না?
ওনার ভাব নেওয়া দেখে আমি আর কিছু বললাম না। বুকের কাছে 2 হাত গুজে ওনার কাজ দেখতে লাগলাম। উনি ছোট টুল নিয়ে চুলো ধরানোর জন্য বসলেন। কিন্তু এখন সমস্যার বিষয় হলো উনি চুলো ধরাতেই পারছেন না। একবার পাতা দিয়ে চেষ্টা করছেন, আর একবার ছোট গাছের ডাল দিয়ে চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ওনার কাজ দেখেই আমার হাসি চলে আসছে, কিন্তু অনেক কষ্টে হাসি আটকে আছে। উনি মাঝে মাঝে আমার দিকে কড়া চোখে তাকাচ্ছেন, তখনই আমি এমন ভান করছি যেন কিছুই জানি না। প্রায় 20 মিনিট তো হয়েই এলো, কিছুতেই কিছু হচ্ছে না। এদিকে উনি অনেক ঘেমেও গেছেন। যাবারই কথা, এসি নেই আমাদের বাড়িতে, আমাকে দিন, কেন জেদ করছেন? বললাম আমি। তুমি চুপ থাকো, আমি পারবো। উনি চেষ্টা করতে করতে বললেন। যত যাই হোক, উনি হার মানতে রাজি না। এত জিদ, অসভ্য গরিলা একটা। উনি শেষমেশ চুলো ধরিয়ে ছাড়লেন কিছু কাগজের সাহায্যে। উনি একটা মিষ্টি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, সি। এই চুলো ধরাতে আমার 5 মিনিটও লাগে না, কিন্তু সেটা উনি হয়তো 30 মিনিটের বেশি সময় নিয়ে ধরালেন, আর তাতে উনি এত খুশি। তবে এই হাসিটা দেখে আমার মন ভরে গেল। উনি ডিম দিয়ে ভাত ভেজে নিলেন, কিন্তু উনি কি খাবেন? কুমড়ো তো নেই। উনি প্লেটটা আমার দিকে ধরে বললেন, নাও। কি চিন্তা করছো এত? আর আপনি? আমি জিজ্ঞেস করলাম। আমার চিন্তা তোমার করতে হবে না। বলি উনি আমার হাতে প্লেটটা ধরিয়ে দিয়ে রুমে চলে গেলেন। আমি না করলে কি করবে, গরিলা একটা? আমি একা খাবো না, তাই প্লেট টেবিলে রেখে রুমে এসে ঢুকলাম, আর ঢুকেই হচকুচিয়ে গেলাম। উনি নিজের শার্ট খুলতে খুলতে আমার দিকে তাকালেন। কি? প্রশ্নসূচক চোখে তাকিয়ে বলল শাওন, এটা খুলছেন কেন? আমি অন্যদিকে তাকিয়ে বললাম, তোমার লাগেজে আমার একটা শার্ট রেখে দিয়েছো না, ওটা দাও। আই নিড টু টেক শাওয়ার। মামা মানে? আমি অবাক হয়ে গেলাম। মানে আমার যে শার্টটা নিয়ে নিয়ে ঘুরে বেড়াও সেটা। কুইক। উনি জেনে গেছেন। আমি এগিয়ে গিয়ে লাগেজ খুললাম, তারপর ওনার শার্টটা বের করে ওনার দিকে ধরলাম। উনি আমার হাত ধরে টান দিয়ে ওনার কাছে নিয়ে এলেন। আমি চমকে গেলাম। কি 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 করছেন আপনি? আমি বললাম। এটা কেন রেখে দিয়েছো? শাওন ঠোঁটের কোণে একটা হাসি টেনে বলল, এটা আমি আমি একটা ঢোক গিললাম। উনি আমার কাছে ওনার মুখটা এগিয়ে আনতেই আমি এক হাত দিয়ে ওনার ঠোঁটটা ঢেকে দিলাম। আপনিও আমার সাথে খাবেন, তাই তাড়াতাড়ি আসুন। দ্রুত কথাগুলো বলেই আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে রুম থেকে বের হয়ে এলাম। আমি টেবিলে বসে অপেক্ষা করতে লাগলাম। উনি কিছুক্ষণের মধ্যেই চলে এলেন। আমি ওনাকে আমার পাশে বসার জন্য চেয়ারে হাত রেখে দেখিয়ে দিলাম। উনি শার্টের হাতা গুটিয়ে নিতে নিতে আমার পাশে এসে বসলেন। উনি ঠিকভাবে উনি ঠিকভাবে মাথাও মুছেননি, গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আমার জন্য হয়তো তাড়াহুড়ো করে চলে এসেছেন। কি? শাওন আমার দিকে প্রশ্নসূচক চোখে তাকিয়ে বলল, থামেন, আমি আসছি। বলেই আমি রুমে চলে এলাম। তারপর তোয়ালে নিয়ে এসে ওনার মাথার উপর দিয়ে মাথা মুছে দিতে লাগলাম। উনি চুপচাপ বসে রইলেন। ভালো মতো মুছে দিয়ে আমি তোয়ালে সরিয়ে বললাম, এখন ঠিক আছে। কিন্তু ওনার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, তাই আমি হাত দিয়ে সেগুলো ঠিক করে দিতে লাগলাম। উনি আমার দিকে গম্ভীর চোখে তাকিয়ে রইলেন। ওনাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমি অপ্রস্তুত হয়ে গেলাম, আর হাত সরিয়ে নিলাম। তোয়ালেটা চেয়ারের ব্যাক সাইডে রেখে চেয়ারে বসে পড়লাম। শুরু করো। শাওন আমাকে বলল, প্লেট তো আরেকটা লাগবে। বলে আমি উঠতে লাগলাম, কিন্তু উনি আমার হাত ধরে আমাকে বসিয়ে দিলেন। তোমার হাতে খাবো আমি। আমি তাকিয়ে রইলাম। কি হলো? আমি মৃদু হেসে নাসূচক মাথা নাড়ালাম। তারপর শাওনের মুখে খাবার তুলে দিলাম। খাওয়া শেষ করে আমরা রুমে চলে এলাম, কিন্তু আমি এখনই ঘুমাতে চাচ্ছি না, বরং আজ আমি গল্প করতে চাই। আমি বালিশে হেলান দিয়ে বসলাম। উনি বিছানায় বসতে বসতে ভ্রুকুচকে তাকিয়ে বললেন, আজও কি আবার সেই প্রশ্নের উত্তর চলবে? আমি হালকা হেসে বললাম, না, আজ গল্প চলবে। উনি আমার পাশে এসে আমার মতো হেলান দিয়ে বসলেন। সব হনুমানগুলো কোথায়? শাওন জিজ্ঞেস করলো। আমি বুঝলাম উনি কাকিদের কথা বলছেন। তারা বেড়াতে গেছে, আর কাকা বাহির থেকে এখনো আসেনি, বললাম আমি। উনি আমার কথা শুনে ভ্রু কুচকে ফেললেন। একাইভাবে সব দরজা খুলে রেখে ঘুমিয়েছিলা? শাওন রেগে গেল। হ্যাঁ তো, আমি এর আগেও এভাবে কত ছিলাম। চোর নেই আমাদের গ্রামে, মৃদু হেসে বললাম আমি। উনি আমার এক বাহু ধরে টান দিয়ে ওনার কাছে নিয়ে এসে বললেন, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? যে কেউ এসে পড়তে পারতো। আমি ওনার দিকে চোখ পিট পিট করে তাকিয়ে রইলাম। কবে কেয়ারফুল হবা তুমি? এখনো যদি এমন কেয়ারলেস থাকো। রেগে গেলে কত কিউট লাগে ওনাকে। চিন্তা করে আমার মুখে হাসি চলে এলো। হাসছো কিসের জন্য? হাসির কথা বলেছি আমি? উনি রেগে বললেন। আমি মুখ থেকে হাসিটা সরিয়ে নাসূচক মাথা নাড়ালাম। কি জানি, আরও রেগে গেলে সমস্যা। উনি আমার হাত ছেড়ে দিয়ে বিরক্তির সাথে বসে রইলেন।
আচ্ছা, আপনি এত জলদি কি করে এলেন? আমি অনেক আশ্চর্য হয়ে প্রশ্নটা করে ফেললাম। শাওন আমার দিকে সরু চোখে তাকালো। কি হলো বলুন? আমি ব্যস্ত হয়ে বললাম। তুমি বেশি লাফাও, এজন্য রিসেপশন সহ গেটের দারোয়ানকেও বলে রেখেছি তোমাকে বের হতে দেখলেই যেন আমাকে কল করে। আমি হা হয়ে গেলাম। আপনি আমার উপর নজরদারি করে রেখেছেন? শাওন ভ্রুকুচকে তাকিয়ে বলল। কারণ তোমার তো অভ্যাস আছে হুটহাট করে বের হয়ে যাওয়ার। আপনার কারণেই তো। নিজের দোষ দেখেন না কখনো, মুখ ভেঙচি দিয়ে বললাম আমি। আমার কি দোষ? সমস্যা তো এটাই যে তুমি একটা গাধা। ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে বলল শাওন। আমি রাগে কটমট করে বললাম, একদম উল্টাপাল্টা বলবেন না। আমি নিজের কানে শুনেছি যে টিকিট বুক করা হয়েছে, রবিন অসুস্থ, তাই আপনার হেল্প লাগবে, অর্থাৎ আপনার যেতে হবে। শাওন আমার দিকে উপহাসের চোখে তাকিয়ে বলল। আমার হেল্প লাগবে বলতে আমাকে দিয়েও সব ফাইল রেডি করিয়ে নিছে, আর ফ্লাইট বুক করে আমাকে জানাতে বলেছিলাম। গাধা। আমি তাও রাগ করে বালিশ পাতিয়ে শুয়ে পড়লাম। তোমার গল্প শেষ? আমি উল্টো দিকে পাশ ফিরে শুয়ে বললাম, হ্যাঁ ঘুমাবো এখন। উনি আমার পাশে শুয়ে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন। আমি প্রথমে চমকে গেল, পরক্ষণে মুখে একটা হাসি চলে এলো। হাসছো কেন? শাওন পেছন থেকে বলল। আমি হচকচিয়ে গেলাম, উনি কিভাবে বুঝলো? আমি উত্তর না দিয়ে চুপ করে রইলাম। কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, কালই ফিরবো না, প্লিজ আরেকদিন থাকেন। তুমি নাকি এবার ফিরে যাবাই না? উনি মজা নিচ্ছেন আমার। আমি মুখ ফুলিয়ে বললাম, সত্যি সত্যি যাব না কিন্তু। রিয়েলি? শাওন সুর টেনে বলল, আমার তো যাওয়াই উচিত না। আপনি সেদিন রাগ করে রাতে আমাকে জড়িয়ে ধরেননি। আমি মুখ ফুলিয়ে বললাম। তোমাকে কে বললো ধরিনি? ঘুমিয়ে গেলে তো কিছুই টের পাও না। শাওন মৃদু হেসে বলল। আমি অনেক বেশি চমকে গেলাম আর সাথে সাথে ওনার দিকে ঘুরলাম। মামা মানে? আমি ঘুমিয়ে গেলে কী সব করেন আপনি আমার সাথে? আমি অবাক হয়ে বললাম। সেটা তোমার না জানলেও চলবে। আমি ঘুমাবোই না আপনার সাথে, বললাম আমি। কিন্তু আমি তো তোমার সাথেই ঘুমাবো। বলেই উনি আমার গালে কিস করে দিলেন। আমি মৃদু হেসে ওনাকে জড়িয়ে ধরলাম। সকালে কাকা শাওনকে দেখে হতভম্ব হয়ে গেল। তুমি নাকি বিদেশে চলে গেছো? শাওন আমার দিকে সরু চোখে তাকালো। তারপর কাকাকে বলল। যেতে চাচ্ছিলাম কিন্তু ফোন করে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তাই যেতে পারিনি। কাকা হেসে দিল। আমি হা হয়ে রইলাম। কখন ফোন দিয়ে কান্নাকাটি করলাম? বাড়িতে তো কেউই নেই, এমন সময় এসেছো। আফসোস নিয়ে বলল কাকা। আজই ফিরে যাব, সমস্যা নেই। কাল যাব। আজ যাবই না, বললাম আমি। শাওন রাগি চোখে আমার দিকে তাকালো। আমি পাত্তা না দিয়ে অন্যদিকে তাকালাম। হ্যাঁ, থেকেই যাও, ওরা আজই এসে যাবে। আমি খুশি হয়ে গেলাম, কিন্তু উনি হননি খুশি। খুশি হোক আর না হোক, আজ যাব না আমরা, ব্যাস। আমি এখন ওনার আশেপাশে থাকলেই বকা খাবো, তাই বাড়ি থেকে বের হয়ে এলাম। আজ গাছে উঠবো, মজা হবে, যেভাবে সেই কাজ। কিন্তু আমার প্রিয় গাছটায় উঠে বসতে না বসতেই উনি বললেন। নামো। আমি সরু চোখে তাকিয়ে বললাম, কেন? তুমি বড় হবে না? এই সময় লাফিয়ে বেড়াচ্ছ কেন? ভ্রুকুচকে বলল শাওন। নামবো না, হালকা হেসে বললাম আমি। উনি রেগে গেলেন। যদিও আমি এখন সুস্থ, কিন্তু তাও ওনাকে রাগাতে ভালো লাগছে। পারলে আমাকে নামিয়ে নিয়ে যান, মুচকে এসে বললাম আমি। উনি সত্যি সত্যি গাছে উঠ উনি সত্যি সত্যি গাছে উঠে এলেন। আমি আশ্চর্য হয়ে বললাম, আপনি গাছে উঠতে পারেন? এটা না পারার কি আছে, নামো এখন। বলে উনি আমার হাত ধরলেন। উফ, কিছু করেই শান্তি নেই, অনেক জ্বালান আপনি, মুখ ফুলে বললাম আমি। উনি আমার দিকে গম্ভীর চোখে তাকিয়ে আমার কাছে চলে এলেন। আমি ঘাবড়ে গেলাম। কি করছেন? কেউ দেখে ফেলবে। নামো। না না, নামছি। নেমে এলাম আমি। না হলে না জানি গাছে বসে আমার সাথে কি করতেন উনি। আমি গোমরা মুখ করে আগে আগে হাঁটতে লাগলাম। উনি পেছন থেকে এসে আমার হাত ধরলেন। সাথে সাথে আমার রাগ উড়ে গেল। আমরা একসাথে বাড়ির ভিতরে এসে ঢুকলাম। এখন বের হব আমরা। এই কথাটা শোনার সাথে সাথে আমার মুখ আবার কালো হয়ে গেল। শাওন বলতে লাগলো, রেডি হও আমাদের। আমি ওনার কথা শেষ হবার আগে দ্রুত ওনার কাছ থেকে সরে বাড়ি থেকে বের হয়ে গেলাম। কোথায় যাচ্ছ তুমি? উনি রেগে গেলেন আর আমার পেছন পেছন আসতে লাগলেন। হ্যাঁ, আগের বার ওনার কথা মতো হয়েছে, এবার আমার কথা মতো হবে। এখান থেকে ফিরলেই উনি অফিসে থাকেন সারাদিন। এটা একদম ভালো লাগে না। এখানে থাকলে 24 ঘন্টা সাথে থাকা যায়। স্টপ দেয়ার। অনেক মজা লাগছে, অনেক দিন ধরাধরি খেলি না, আজ ওনার সাথে খেলবো। আমি মুখে হাসি নিয়ে পিছাতে লাগলাম আর বললাম, পারলে ধরে দেখান। উনি আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে পড়লেন আর রেগে বললেন, ইউ আর অ্যানোয়িং মি। আমি থামতে বলেছি তোমাকে। আমি ওনার কথায় পাত্তা না দিয়ে পিছনে পিছিয়ে যেতে লাগলাম। কেন ধরতে পারবেন না? সিরিয়াসলি, যদি আমি আজ তোমাকে ধরি তাহলে বুঝবা তুমি।
শাওন রেগে তাকিয়ে বলল, গাছে কাঁঠাল গোফে তেল। উপহাস করে বললাম আমি। উনি আমার দিকে এগিয়ে আসতেই আমি ছুটে পুকুর পাড়ে চলে এলাম, কিন্তু এখানে এসেই তো বোকার মতো কাজ করে ফেললাম। এখন কই যাব আমি? আমি শাওনের দিকে তাকালাম। উনি সরু চোখে তাকিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। আমি হার মানতে রাজি না। আমি মুখ ভেঙচি দিয়ে পুকুরে নেমে যেতে লাগলাম। উনি ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, ওয়েট, কি করছো তুমি? আমি পানিতে নেমে গেলাম। তারপর ওনার দিকে তাকিয়ে মুচকে এসে বললাম, এখন? উনি গম্ভীর চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি জানি উনি নামতে চাচ্ছেন না। উপরে আসো। শাওন শক্ত মুখ করে বলল, আসবো না, শান্তিতে গোসল করতে দিন তো। বলি আমি পানিতে ডুব দিয়ে মাথা তুললাম। উনি পাড়ে বসে গম্ভীর চোখে আমার দিকে তাকিয়ে বললেন, 5 মিনিটের বেশি না। আমি মুখ ভেঙচে দিলাম। হঠাৎই ওনার ফোন বেজে উঠল। উনি ফোনে কিছু করতে ব্যস্ত হয়ে গেলেন। আমি ওনার দিকে কপাল কুঁচকে তাকালাম। ইদানিং উনি আমার দিকে মনোযোগী দেন না। হঠাৎ আমার মাথায় আবার একটা দুষ্ট বুদ্ধি চলে এলো। ওনাকে আবার পানিতে নামাতে চাচ্ছি আগের মতো। আমি সরু চোখে ওনার দিকে তাকালাম। উনি ফোনটা রেখে আমার দিকে তাকালেন আর ভ্রু কুঁচকে বললেন, জলদি ওঠো। আমি সাথে সাথে অভিনয় শুরু করে দিলাম। আমার এক হাত নাড়াতে নাড়াতে বললাম, আ আমাকে এবার সত্যিই সাপে কামড়িয়েছে। আমি মনে করেছিলাম উনি ধরে ফেলবেন, কিন্তু না, উনি এবারও ফেসে গেলেন। অর্থাৎ দ্রুতই পানিতে নেমে এলেন আর আমার কাছে এসে ব্যস্ত হয়ে আমার হাত ধরে বললেন, কোথায়? আমি হেসে বলে উঠলাম, আপনি এত বোকা! একই ভুল কেউ দুবার করে? এর আগের বারও তো ফেসে গিয়েছিলেন। উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকালেন। সত্যি আপনি যে এবারও ফেসে যাবেন আর আমার কাছে আসবেন ভাবতেই পারিনি। অবাক হয়ে বললাম আমি। একই ট্রিক্স 1000বার করলেও আমার তোমার কাছে আসতেই হবে। কারণ যদি কখনো সত্যি ঝামেলায় পড়ে যাও আর আমি ট্রিক্স মনে করে তোমার কাছে না আসি, তাহলে তোমার, যাই হোক, সেটার রিস্ক আমি নেব না। উনি আমার দিকে সিরিয়াস হয়ে তাকিয়ে বললেন, এই মুহূর্তে বলার জন্য আমার কাছে কিছুই নেই। আমি তো কিছুই করিনি ওনার জন্য, তাও কি করে উনি আমাকে এতটা ভালোবাসেন? আমি এগিয়ে গিয়ে ওনার গালে কিস করলাম। উনি অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমার চোখে জল চলে এলো। আমি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, তবে এই চোখের জল খুশির জন্য। কাঁদতে এতই ভালো লাগে? শাওন মুচকি হেসে বলল। আমি চুপচাপ জড়িয়ে ধরেই রইলাম। চোখ থেকে এখনো খুশির অশ্রু ঝরছে। এখন কি কেউ দেখবে না? শাওন মৃদু স্বরে বলল। আমি সাথে সাথে ওনাকে ছেড়ে দিলাম আর মাথা নিচু করে ওনার কাছ থেকে সরে আসতে চাইলাম, কিন্তু উনি আমার হাত ধরে নিলেন। আমি ওনার দিকে তাকালাম না, কারণ এভাবে কাদার পর এখন লজ্জা লাগছে। উনি 2 হাত দিয়ে আমার 2 চোখের পানি মুছে দিলেন। ওই, বাড়িতে যেতে হবে, তাই তোমাকে বলেছিলাম রেডি হতে, ঢাকা যাবার জন্য না। তুমি তো অর্ধেক শুনেই কাজ করে ফেলো। আমি ওনার কথা শুনে বোকা সেজে গেলাম আর ওনার দিকে তাকালাম। চলো এখন, বললেন উনি। আমরা বাড়ি ফিরে এলাম। আজ কাকাকে আবার দোকানে যেতে হলো ওনার জন্য জামা কাপড় কিনতে। আমরা ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। বাড়ি ফিরে জানতে পারলাম নিপাকে পাত্রপক্ষ পছন্দ করেছে আর নিপার বিয়ে খুব শীঘ্রই হবে। ভালো হয়েছে, তার মানে আরও কিছুদিন এখানে থাকা যাবে। কিন্তু আমার আশা উনি নিরাশা করে দিলেন। উনি কালই চলে যাবেন আর আমাকেও নিয়ে যাবেন। পিসামণি, একটু বোঝাও না, উনি কালই চলে যেতে চাইছেন। আমি পিসামণিকে বললাম। পিসামণি একটু কেসে শাওনকে বলল, তো যা, তুই একা, মিলা থাকুক। না, ওনাকেও থাকতে হবে। আমি কপাল কুঁচকে ফেললাম। সবাই হেসে দিল। শাওন ভ্রু কুঁচকে বলল, আমি যাব আর তুমিও যাচ্ছ, এটাই ফাইনাল। বলে শাওন সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। কে আর কি বলবে, উনি আর ওনার জেদে সব। আমিও রুমে চলে এলাম। উনি ফোনে ব্যস্ত। আমার দিকে এক পলক তাকিয়ে আবার কথা বলার কাছে ব্যস্ত হয়ে গেলেন। আমি বিরক্তির সাথে অপেক্ষা করতে লাগলাম, কিন্তু ওনার তো কথা শেষই হচ্ছে না। তাই আমি এগিয়ে গিয়ে ওনার বাহুর কাছে শার্ট টেনে ওনাকে নিজের দিকে ঘোরালাম। উনি ভ্রু কুঁচকে ইশারায় জিজ্ঞেস করলেন, কি? আমি কিছু না বলে মুখ ফুলে তাকিয়ে রইলাম। উনি ফোনের ব্যক্তিকে পরে ফোন করবেন জানিয়ে ফোন কাটলেন আর আমাকে বললেন, কি? সারাদিন আপনার শুধু ফোন আর অফিস, ফোন আর অফিস। ওদিকে আপনার মনোযোগ। আপনি আমার দিকে মনোযোগ দিবেন কবে আর আমাকে সময় দিবেন কবে? হ্যাঁ, রেগে বললাম আমি। উনি গম্ভীর চোখে তাকিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। কি কি কি? আমি ঘাবড়ে গেলাম। মনোযোগ চাচ্ছ, তাহলে পিছিয়ে যাচ্ছ কেন? শাওন গম্ভীর গলায় বলল, আমি ভয়ে ঢোক গিললাম। সাথে সাথে দেয়ালে পিঠ থেকে গেল। উনি আমার অনেক কাছে চলে এলেন। আমি চোখ নামিয়ে রাখলাম। উনি আমার গলায় এক হাত ডুবিয়ে দিলেন। আমি সাথে সাথে কেঁপে উঠলাম। অ্যাটেনশন চাও, কিন্তু আমাকে কাছে আসতে দিতে চাও না। অ্যাটেনশন চাও, কিন্তু আমি তোমাকে টাচ করলে তোমার কাঁপাকাঁপি শুরু, কারণ তুমি নিজে এসবের জন্য এখনো রেডি না। শাওন গম্ভীর চোখে আমার দিকে তাকিয়ে বলল। আমি চোখ তুলে ওনার দিকে তাকালাম। তোমার জন্য একটা প্রজেক্ট ছেড়ে দিয়ে চলে এসেছি। কালকের মিটিংগুলো ক্যান্সেল করে দিয়েছি। যেহেতু আমি ওখানে প্রেজেন্ট নেই, তাই ফোনের মাধ্যমে সব সামলাতে হচ্ছে আমার।
যে আমি কিনা রাইট টাইমের আগে অফিসে প্রেজেন্ট থাকতাম, এখন অফিস মিস করে দিই। তারপরও তোমার মনে হয় আমি তোমাকে অ্যাটেনশন দিচ্ছি না? শাওন শান্ত চোখে তাকিয়ে বলল। আমি হা হয়ে তাকিয়ে রইলাম। এবারও আমার কাছে বলার কিছুই নেই। ওনার ফোন আবার বেজে উঠল। উনি আমার দিকে এক পলক তাকিয়ে ফোন তুলে কথা বলতে বলতে রুম থেকে বের হয়ে গেলেন। উনি সত্যি অনেক করেন আমার জন্য, কিন্তু আমি হয়তো তার অর্ধেকও জানতে পারি না, কারণ উনি প্রকাশ করেন না। মনোযোগ তো আমি ওনাকে পুরোপুরি দিচ্ছি না, কিছুই স্বাভাবিক হতে দিচ্ছি না। কিন্তু আমি সত্যিই একটা স্বাভাবিক সম্পর্ক চাচ্ছি, কিন্তু কিভাবে নিজের মুখে তো বলতেও পারবো না। আমি একটা নিঃশ্বাস জোর করে বের করে দিয়ে নিজেকে শান্ত করে নিলাম। হঠাৎই সেদিন নিপার বলা কিছু কথা মাথায় এলো, কিন্তু ওগুলো কি আমার দ্বারা হবে হবে না কেন? অবশ্যই হবে। আমি ঠোঁট কামড়ে ধরে চিন্তা করতে লাগলাম। রাতের ডিনারের পর আমি আগে আগে রুমে চলে এলাম। কেমন কেমন যেন লাগছে। আমি রুমের মধ্যে পায়চারি করতে লাগলাম। কি হয়েছে? শাওন রুমে ঢুকে ভ্রু কুঁচকে বলল। আমি শাওনের দিকে তাকালাম আর একটা ঢোক গিলে বললাম, কি হবে? কিছুই না। শাওন নিজের মতো বেডে গিয়ে বসলো আর ফোনে কিছু করতে লাগলো। আমি আমি এতটুকু বলি এদিক ওদিক তাকাতে লাগলাম। ঘামছো কেন? আমি নিজের কপাল আর গলায় হাত দিয়ে দেখলাম, সত্যিই ঘেমে যাচ্ছি। আর ইউ ফিলিং সিক? শাওন ব্যস্ত হয়ে আমার কাছে এলো, তারপর আমার কপালে হাত দিল। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম। জ্বর তো নেই, কি হয়েছে? শাওন প্রশ্নসূচক চোখে তাকিয়ে বলল, আমি। হ্যাঁ তুমি? শাওন ভ্রু কুঁচকে ফেললো। আমি মাথা নিচু করে বললাম, কিছু না। হোয়াট দ্য হেল? কিছু না তো এমন করছো কেন? শাওনের ফোন বেজে উঠল। উনি গিয়ে ওনার ফোন তুললেন। আমি নিজেকে শান্ত করে কাবার্ডের কাছে এগিয়ে গিয়ে শাওনের একটা সাদা শার্ট নিয়ে নিলাম। তারপর বাথরুমে চলে গেলাম আর শুধু শার্টটা পরে বের হয়ে এলাম। উনি বিছানায় হেলান দিয়ে বসে ফোনে কিছু টাইপ করছিলেন। আমার এখন অনেক লজ্জা লাগছে, তাই আমি লাইটটা অফ করে দিলাম। রুমে আবছা অন্ধকার ভরে গেল। এখনই ঘুমাবা তুমি? বলেই আমার দিকে তাকিয়ে চুপ হয়ে গেল শাওন। উনি হয়তো এমন কিছু আশাই করেননি। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। উনি বেডের পাশে লাইটের সুইচ অন করে দিলেন। পুরো ঘর আবার আলোয় ভরে গেল। এতে আমি আরোই লজ্জা পেলাম। এক হাত হাঁটুর কাছে, অন্য হাত দিয়ে বুকের কাছে শার্ট চেপে ধরলাম। লাইটটা জ্বালানো কি খুব দরকার ছিল? এখন কি করব আমি? উনি ওনার জায়গায় বসে আমার মুখের দিকে তাকিয়ে আছেন। পুরো রুম নিস্তব্ধতায় ভরে আছে, কিন্তু এরই মধ্যে আমি আমার নিজের হার্টবিট শুনতে পাচ্ছি। লাইট বন্ধ করেন প্লিজ। আমি এদিক ওদিক তাকাতে তাকাতে বললাম, রোমান্স করতে পারো না, কিস করতে পারো না, এখন আমাকে সিডিউস করতে এসেছো সেটাও ঠিক মতো করতে পারছো না। গম্ভীর চোখে তাকিয়ে বলল শাওন। আমি ওনার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলাম। এখানে আসো। শাওন এক হাত দিয়ে ইশারা করে বলল। আমি ঠোক গিলে ওনার দিকে তাকালাম। উনি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি চোখ নামিয়ে ওনার দিকে এগিয়ে যেতে লাগলাম। একটু একটু ভয়ও লাগছে। আমি ওনার কাছে এসে আগে লাইটটা বন্ধ করে দিলাম। সাথে সাথে শাওন আমার হাত ধরে টেনে ওর কাছে নিয়ে এলো। আমার দুই হাত ওনার কাঁধের উপর রাখলাম আর চোখ বড়সড় করে ওনার দিকে তাকালাম। উনি মুচকে এসে আমার কপালে কিস করলেন। আমি চোখ বন্ধ করে নিলাম, তারপর আস্তে আস্তে আবার খুললাম। হার্ট প্রচন্ড জোরে জোরে বিট করছে। তোমার সোনোবেল কোথায়? শাওন আমার কানে কানে বলল। আমি ওনার দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেললাম। উনি মৃদু হাসলেন। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম। উনি এক হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিলেন। আমি চোখ তুলে ওনার দিকে তাকালাম। উনি গম্ভীর চোখে তাকিয়ে আমার গলার কাছে শার্টের বোতামে হাত দিলেন। সাথে সাথে আমি লজ্জায় ওনাকে জড়িয়ে ধরলাম। উনি নিঃশব্দে হেসে আমাকে জড়িয়ে ধরলেন। তারপরে আমি আর বলতে পারবো না। আমি আপনার সাথে আপনার অফিসে যাব। কেন? কলেজ এমনিই মিস গেছে এতদিন। বলতে বলতে কপাল কুঁচকে ফেললো সে। চলুন না প্লিজ, অনুনয় করে বললাম আমি। না। শাওন ড্রেসিং টেবিলের সামনে নিজের টাই ঠিক করতে করতে বলল। আমার মেজাজটাই গরম হয়ে গেল, কারণ সবসময় সে যা বলবে সেটা আমাকে করতে হবে। এমন কেন? মাঝে মাঝে তো আমার কথাও শুনতে পারে। আমি মুখ গোমড়া করে বসে রইলাম, তার দিকে তাকালাম না। সে নিজের মতো রেডি হয়ে নিয়ে বলল, জলদি করো, দেরি হচ্ছে আমার। আজকে যাই না, আজকেই শুধু। বায়না ধরে বসলাম। কি চলছে তোমার মাথার মধ্যে? সন্দেহের চোখে তাকিয়ে বলল শাওন, প্লিজ প্লিজ, শুধু আজকে। এগিয়ে গিয়ে ওনার হাত ধরে হেলিয়ে বললাম আমি। উনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলে কিছু না বলে রুম থেকে বের হয়ে গেলেন। অর্থাৎ সে রাজি। অনেকদিন পর আবার তার অফিসে এলাম। এখানে আসার মূল উদ্দেশ্য হলো ওই সুইটি নামক মেয়েটার একটা ব্যবস্থা করা।
আসলে আমি জানতে চাই যে ওই মেয়ে কোন ফ্লোরে কাজ করে। বলা তো যায় না, শাওনের আশেপাশে এসে ঘুরঘুর করলে ওর সাথে বোঝাপড়া করা দরকার। চিন্তা করতে করতে শাওনের কেবিনের কাছের দরজাটা খেয়াল না করায় টাক লেগে যাওয়ার মতো অবস্থা হলো। মনে পড়তে আমি চোখ মুখ খিচে বন্ধ করে নিলাম, কিন্তু আশ্চর্যজনকভাবে টাক লাগলো না। আমি অবাক হয়ে প্রথমে এক চোখ খুললাম। শাওন ভ্রু কুঁচকে তাকিয়ে দরজাটা খুলে ধরে আছে। কি চিন্তা করতে করতে হাঁটো? আমি শুধু মৃদু হেসে ভেতরে ঢুকলাম। আপনি কিভাবে বুঝলেন আমার লেগে যাবে? এর আগেও তো খেয়েছো। ভেবেছিলাম টাক খেয়ে যদি তোমার মাথা ঠিক হয়, কিন্তু না, যেমন তেমনি আছে। শোনার সাথে সাথে মুখের হাসি গায়েব হয়ে গেল। তবে এটা সত্যি যে এর আগে তার এই দরজায় দুবার বাড়ি খেয়েছি আমি। অপমান করলেন। শাওন কিছু না বলে নিজের চেয়ারে গিয়ে বসলো। আমি এখন কোনো বাহানায় ওই মেয়ের সাথে দেখা করব। আমি এখন কোন বাহানায় ওই মেয়ের সাথে দেখা করব? ঠোঁট উল্টে চিন্তা করতে লাগলাম। কি? আমি একটু চমকে শাওনের দিকে তাকালাম আর মেকি হেসে বললাম, কই কিছু না। শাওন নিজের কাজে মনোযোগ দিতে দিতে বলল। এখানে এসে বসো। আমি তা না করে চেয়ার টেনে নিয়ে কাঁচের জানালার সামনে বসলাম। আমার প্রিয় একটা জায়গা এটা। আমি চেয়ারের উপর দুপা ভাঁজ করে উঠিয়ে বসলাম আর দৃষ্টি বাহিরে আবদ্ধ করলাম। যদিও সুইটির সাথে কথা বলাটা গুরুত্বপূর্ণ, কি চাই ও? চলে গিয়ে আবার এখন ফিরে আসতে চাচ্ছে কেন? আর বিয়ে করতে গিয়েও বা ভাঙলো কেন? সৌরভ তো ভালো ছেলে, মেয়েটা মোটেও সুবিধার না। তাছাড়া আমি চাই ওর বিয়েটা হোক, না হলে আমার শাওনের দিকে ওই রাক্ষসী আর তাকাবে না। কিন্তু সৌরভকেও যদি সত্যি বিয়েটা না করে? আমি আকাশ পাতাল চিন্তা করতে করতে অনেক সময় পার করে ফেললাম। আচমকা শাওন আমার চেয়ারটায় দুই হ্যান্ডেল ওর দুই হাত রাখতে আমি চমকে গেলাম। কি হয়েছে? সন্দেহের চোখে তাকিয়ে বলল সে। কিছু না, আমি সাথে সাথে মাথা নেড়ে বললাম। উনি আমার দিকে আরেকটু ঝুঁকে বললেন, সকাল থেকে এমন বিহেভ করছো কেন? আপনার মাথা ঠিক আছে? এভাবে ঝুঁকে আছেন, কেউ এসে পড়লে? পারমিশন ছাড়া কেউ আসে না। কি হয়েছে? সিরিয়াস মুখভঙ্গিতে তাকিয়ে বলল শাওন। আমি কটাক্ষ করে বললাম তো কিছু না। উনি তাও একই ভঙ্গিতে তাকিয়ে রইলেন, হয়তো বিশ্বাস করে উঠতে পারেননি। আমি চেয়ার থেকে নামার জন্য ওনার এক হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে বললাম, সরুন না, কেউ এসে যাবে। শাওন হাত তো সরালোই না, বরং মুখটা আমার মুখের কাছে নিয়ে এসে ঠোঁটের কোণে হাসি টেনে বলল। ভালোভাবে জিজ্ঞেস করে হবে না তার মানে? আমি চমকে চেয়ারের সাথে লেপ্টে গেলাম। মামা মানে? উনি হুট করে আমাকে কোলে তুলে নিলেন। আমি অনেক বেশি চমকে গেলাম। না না, নামান আমাকে। নামার চেষ্টা করে বললাম আমি। উনি কথায় কান না দিয়ে আমাকে কেবিনের মধ্যকার রুমে নিয়ে এসে নামিয়ে রুমের দরজা লাগিয়ে দিলেন। আপনার মাথা ঠিক আছে? আমি একটা ঢোক গেলে পিছিয়ে গেলাম। মাথা ঠিক থাকবে না কেন? উনি আমার দিকে এগুতে এগুতে নিজের টাইটা ঢিলে করতে লাগলেন। এ কেমন জ্বালাতন! আমার তো আশাই ভুল হয়ে গেছে। পিছাতে পিছাতে দেওয়ালে পিঠ ঠেকতেই আমার গলা শুকে কাঠ হয়ে গেল। আমি কলেজে যাব। উনি ওনার টাইটা ঢিলে করে নিয়ে একদম আমার কাছে এসে গেলেন। আমি চোখ নামিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। উনি হুট করে আমাকে কোলে তুলে বিছানার দিকে নিয়ে আসতে লাগলেন। বলতে গেলে এখানে আসার শখ আমার 16 আনা পূর্ণ হয়ে গেছে। এখন কি করব আমি? সৌভাগ্যবশত তখনই দরজায় নক পড়ল। আমি চমকে দরজার দিকে তাকালাম। মিটিং বাদ দিয়ে তুই কি করছিস? ইদানিং তোর জন্য আমি বকা খাচ্ছি। আমি ওনার দিকে তাকালাম। উনি অনেক বেশি বিরক্ত হয়ে গেছেন, কিন্তু আমি তো হাঁপ ছেড়ে বাঁচলাম। সুমনাকে অনেকগুলো চুম্মা দিতে মন চাইছে। আমার মুখে হাসি দেখে শাওন ভ্রুকুচকে আমার দিকে তাকালো। সাথে সাথে আমার মুখের হাসি উড়ে গেল। ঘুমাচ্ছিস? আগে তো জীবনেও এত অলস ছিলি না। বাইরে থেকে বলল সুমনা। আমি মুখ চেপে হাসতে লাগলাম। ইয়া আই এম কামিং। আমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল শাওন, তারপর আমাকে নামিয়ে দিল। আমি একটু সরে গেলাম। জলদি কর। বলে সুমনা চলে গেল। সাথে সাথে উনি আমাকে নিজের কাছে টেনে নিয়ে এসে আমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিলেন। আমি চমকে মুখ ঘুরিয়ে নিয়ে হাঁপাতে লাগলাম। উনি মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেলেন। ওনার মিটিংয়ের সময়টুকুর মধ্যেই আমি ওই সুইটিকে খুঁজে বের করব বলে ঠিক করলাম। তাই আমি সব ফ্লোরে ওই মেয়েকেই খুঁজে বেড়াতে লাগলাম। কিন্তু খুঁজে খুঁজে হয়রান হলেও পেলাম না, বরং নিজেই হাঁপিয়ে উঠলাম। আজকে ছুটি নিয়েছে নাকি? ক্লান্ত হয়ে ফিরে এসে কেবিনে ঢুকতেই শাওন বলল, কোথায় গিয়েছিলে তুমি? আমি একটু হচকচিয়ে গেলাম। মিটিং কখন শেষ হলো ওনার? উনি উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলেন। এই তো এদিকে ছিলাম। আমি আমতা আমতা করতে লাগলাম। সারা ফ্লোর ঘুরে ঘুরে কি খুঁজছিলে? আমি একটু থতমত খেয়ে গেলাম। উনি জানলো কিভাবে?
উনি তীক্ষ্ণ দৃষ্টিতে উত্তরের অপেক্ষা করতে লাগলেন। আমি একটা ক্ষীণ স্বরে বলে দিলাম, সুইটিকে খুঁজতে। হয়। শাওনের দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়ে গেল। ও কি চায় সেটা জানতে, আর ও আপনার কোনো ক্ষতি। তোমাকে আমি বলেছি না এসব আমি হ্যান্ডেল করে নেব। আমি তো তুমি তো কি, ফার্স্টলি ও যেটা চায় ও কোনোদিনও পাবে না, সেকেন্ডলি ও কারো ক্ষতি করতে পারবে না, আর এখানে ওকে খুঁজেও লাভ নেই। ও আর এই কোম্পানিতে নেই। তাছাড়া নিজেই নিজেকে সামলাতে পারো না, আবার ওকে কি বুঝাবা? বের করে দিয়েছেন? হতবাক হয়ে গেলাম আমি। শাওন একই ভঙ্গিতে তাকিয়ে রইল। আমি এগিয়ে গিয়ে বললাম, ও চলে গিয়ে আবার আসতে চাইছে। এজন্যই তো আমি ওর সাথে কথা বলতে চেয়েছিলাম। ও নাকি নিজের বিয়েও ভেঙে দিয়েছে। আমি চাইছিলাম যে। ওর বিয়ে ভেঙে গেছে অনেক আগেই, সৌরভ ভেঙে দিয়েছে, ও না। কেন? সৌরভ কেন? হা হয়ে বললাম আমি। সৌরভকে নিয়ে এত মাথা ব্যথা কিসের তোমার? আমি যেন আকাশ থেকে পড়লাম। ওকে নিয়ে কিসের মাথা ব্যথা করলাম? জেলাস জেলাস। আমি মুখ খুলে কিছু বলার আগেই পেছন থেকে সুমনা বলে উঠলো। আমি সুমনার দিকে ঘুরলাম। হয়তো মাত্রই কেবিনে ঢুকলো সুমনা। কখন আসলি? সুমনা হাসি মুখে বলল, সকালেই। আমিও হেসে উত্তর দিলাম। ইডিয়েট। আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল শাওন। ও তাই তো বলি, মিটিং বাদ দিয়ে ওই রুমে কি করছিল? ভ্রু উঁচু করে বলল সুমনা। আমি লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালাম। কি জানতে চাও বলো? চা খেতে খেতে সব আমিই বলবো, চলো। সুমনা মুচকে এসে আমার পাশে এসে দাঁড়িয়ে ফিসফিস করে বলল। শাওন সরু চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সুমনা কি বলছে। আমরা চা খেতে যাচ্ছি। বলেই সুমনা শাওনকে কিছু বলার সুযোগ না দিয়ে আমাকে নিয়ে বের হয়ে গেল। সুমনা থেকে আমি খুঁটিনাটি সব জেনে নিলাম। মোট কথা হলো, শাওনের বাবা, সুইটির বাবা আর সৌরভের বাবা এরা অনেক ভালো 3 ফ্রেন্ড। সৌরভের বাবা শাওনকে অনেক পছন্দ করতেন, কারণ সে তার পড়াশোনা নিয়ে ছোট থেকেই সিরিয়াস। এদিকে সৌরভকে তেমন না বলে নিজের ছেলেকে কারণে অকারণে শাওনের উদাহরণ দিয়ে দিয়ে পচিয়ে দিয়েছিলেন। বুঝি না আজকালকার বাবা মা এসব কেন করে। তুলনা করার এই বিষয়গুলো শিশুদের মনে কতটা প্রভাব ফেলতে পারে তা তারা বুঝেই না। এই কারণে সৌরভ শাওনকে পছন্দই করতো না, হয়তো এখনো করে না। এদিকে সৌরভের বাবা নিজের ছেলের প্রতি অবহেলা করে শাওনকে নিজের কোম্পানি হ্যান্ডেল করতে দিয়ে দেয়, কারণ তার ধারণা তার ছেলের ধারে এসব হবে না। এমন উদ্ভট বাবা আমি বাবার জন্মও দেখিনি। বলতে গেলে এখন সম্পূর্ণ কোম্পানি শাওন, সুমনা, রবিন এরাই চালাচ্ছে। যদিও সৌরভের যথেষ্ট যোগ্যতা আছে, আর বাকি রইল সুইটির বিষয়টা। তাকে পটিয়ে নিয়েছিল সৌরভ প্রতিশোধের লক্ষ্যেই। একটা হাসি খুশি ছেলেকে পেয়ে সুইটিও সব ভুলে গেল। হাসি খুশি ছেলেকে যখন পছন্দ, তাহলে কেন শাওনকে নিয়ে খেল? কিন্তু পরে যদিও এদিক থেকে সৌরভও ছেড়ে দিল, ওদিক থেকে শাওনকেও আর পেল না। কিন্তু সুইটি ভানটা এমন ধরেছিল যে ওর বিয়ে বাসা থেকে জোর করে ঠিক করা হয়েছিল। কেমন মেয়ে রে বাবা, 4 বছরের রিলেশন ভেঙে চলে গেল। না জানি শাওনকে কতটা কষ্ট দিয়েছে ওই মেয়ে। ইচ্ছে হচ্ছে ওকে মেরেই ফেলি, একজনকে দিয়ে হয় না। কি ভাবছো? আমি শাওনের দিকে ঘাড় ঘুরিয়ে তাকালাম। আবছা অন্ধকারেও বুঝলাম সে আমার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঘুমাননি। জেগে আছো কিসের জন্য? আমি একটা নিঃশ্বাস ফেলে শাওনের দিকে পাশ ফিরে ওর গাল স্পর্শ করলাম। উনি প্রশ্নসূচক দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি আপনাকে ছেড়ে কোনোদিনও যাব না, আর আপনাকে কষ্টও দেব না, মৃদু হেসে বললাম আমি। উনি আমার দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন, তারপর আমার হাতটা ধরে গাল থেকে নামিয়ে হাতে ঠোঁট ছুঁয়ে দিলেন। আমি চমকে এদিক ওদিক তাকাতে লাগলাম। তখনই উনি আমার খুব কাছে চলে আসলেন, আর আমি লজ্জায় কুঁকড়ে গেলাম। কি খেয়ে এত লজ্জা বাড়ে তোমার? আমার কানে কানে বলল শাওন। আমি সাথে সাথে ওনার বুকে মাথা গুঁজে দিলাম। মাত্র কয়েকদিন আগেই তো আমরা দুজন দুজনকে সহ্য করতে পারতাম না, আর এখন দুইজন দুইজনকে ছাড়া থাকতেই পারি না। সময়ের ব্যবধানে কতটা পরিবর্তন এসে গেছে ভেবেই অবাক লাগে। আমি ওনাকে পেয়ে সত্যি অনেক খুশি, কারণ আমি ওনার মতো একজনকে পেয়েছি। যদিও প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে আমাদের বিয়ের, তাও সব নতুনই লাগে। মাত্র কয়েকদিন মনে হয়। কি ভাবছো? আমি শাওনের দিকে তাকালাম। উনি প্রশ্নসূচক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। কিছু না। কোথায় যাব আমরা আজকে, তো আবার এত সকালে? সব ব্যাগ গুছিয়ে? আমি সরু চোখে তাকিয়ে বললাম। গেলেই দেখতে পাবা। মুচকে এসে বলল শাওন, তারপর গাড়ি স্টার্ট দিল। সকাল সকাল বের হবার কারণ হয়তো জ্যাম নেই। যাক ভালো, স্নোবেলটা আমার কোলের ওপর লাফাচ্ছে। সেও অনেক আবেগে আপ্লুত। উনি একটা সুন্দর বাড়ির সামনে এসে গাড়ি থামালেন। এটা কোথায় এসেছি আমরা? আমি শাওনের দিকে তাকালাম। আওয়ার হোম।
শাওন মৃদু হেসে বলল। আমি অবাক হয়ে গেলাম। আমি একটা ঘর চেয়েছিলাম, আর উনি আমার বলা সেই কথাটা মনে রেখে দিয়েছেন। উনি সিট বেল্ট খুলতে খুলতে আমাকে নামার জন্য ইশারা করলেন। আমরা একসাথে গাড়ি থেকে নামলাম। তারপর কেচিকেট খুলে বাড়িটায় ঢুকলাম। বাড়িটার চারদিকে দেওয়াল দিয়ে ঘেরা, আর সামনে সুন্দর গার্ডেন আছে। বাড়িটা দোতলা, ডিজাইন দেখেই বোঝা যাচ্ছে যে এটা উনি নিজে করেছেন। উনি হঠাৎ আমাকে কোলে তুলে নিলেন। আমি অবাক চোখে তাকিয়ে বললাম, কি করছেন আপনি? উনি মিষ্টি হেসে আমাকে ঘরের ভিতরে নিয়ে গেলেন। তারপর কোল থেকে নামিয়ে আমার হাত ধরলেন। বাসাটা সত্যি অনেক সুন্দর। সবচেয়ে বড় বিষয় হলো নিচতলায় একটা সুইমিং পুলও আছে। এটা দেখে আমি খুশি হয়ে গেলাম। উনি আমাকে বেডরুম, ড্রয়িং রুম, কিচেন রুম সব ঘুরিয়ে দেখালেন। উনি একটা ডগ হাউসও রেখেছেন স্নোবেলের জন্য। স্নোবেল দৌড়ে সেখানে গিয়ে ঢুকল। আমরা আজ থেকে এখানেই থাকবো। আমি খুশিতে এগিয়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরলাম আর বললাম, অনেক 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 খুশি আমি, সত্যি অনেক ধন্যবাদ আপনাকে। শাওন আমাকে জড়িয়ে ধরলো। আমরা একসাথে রান্নাঘরে এসে ঢুকলাম। আমি রান্না করব বললাম আমি। উনি ফ্রাই প্যান গ্যাসের উপর দিতে দিতে বললেন, নো নিড। গরিলা একটা, মুখ ভেঙচি দিয়ে বললাম আমি। উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকালেন। কি বললা তুমি? আপনি যেটা সেটাই তো বললাম। উনি সাথে সাথে আমার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এলেন। আমি চমকে গেলাম। কি 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 করছেন আপনি? রোমান্স। মুচকি এসে বলল শাওন। আমি চোখ বড় সড়ো করে শাওনের দিকে তাকালাম। উনি আমার গালে হাত ডুবিয়ে দিলেন। আমি সাথে সাথে ঠেলা দিয়ে ওনাকে সরিয়ে দিয়ে চোখ পাকিয়ে বললাম, আবার শুরু আপনার? উনি আমার দিকে এক পা এগিয়ে আসতে আমি মৃদু হেসে রান্নাঘর থেকে বের হয়ে এলাম। বের হয়ে সুইমিং পুলের কাছে এলাম। উফ, এখনই নেমে পড়তে ইচ্ছে করছে। আমি পানিতে পা ডুবিয়ে বসে পড়লাম। সেই মুহূর্তে উনিও এসে আমার পাশে বসে পড়লেন আর আমার হাত ধরলেন। আমি মৃদু হেসে ওনার কাঁধে মাথা রাখলাম। দুপুরে খাবার পরেই ওনার ফোন আসায় উনি কথা বলতে বলতে উপরে চলে গেলেন। আমি টিভি ছেড়ে বসে চ্যানেল চেঞ্জ করতে লাগলাম। হঠাৎই চলে এলো সেই 50 শেডস অফ গ্রে নামের মুভিটি। একটু আগে কেবল শুরু হয়েছে হয়তো। উনি পেছন থেকে এসে আমার হাত থেকে রিমোট টেনে নিয়ে টিভিটা অফ করে দিলেন। আমি অবাক হয়ে ওনার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালাম আর ভ্রু কুঁচকে ফেললাম। উনি রাগ মিশ্রিত চোখে তাকিয়ে বললেন, এসব দেখে বেড়াও তুমি? মানা করেছি না? বাহ, এসব মুভি আপনি দেখতে পারেন আর আমি দেখলে সমস্যা? বলেই মুখ ভেঙচি দিলাম আমি। উনি তাতে দাঁত চেপে বললেন, আমি সব ফালতু মুভি দেখি না। আমি সরু চোখে তাকিয়ে বললাম, তাহলে জানলেন কিভাবে এই মুভিতে ওসব অসভ্যতা আছে? কিছু জিনিস এমনিই বোঝা যায়, কমন সেন্স লাগে। উনি বললেন, হ্যাঁ, আমাকে গাধা পেয়েছেন? আমি বুঝি না মনে করেন না? মুখ ভেঙচি দিয়ে বললাম আমি। না, তুমি এখন আর গাধা নেই। এখন তো তুমি দিন দিন গাধা থেকে গরু হচ্ছ। গম্ভীর চোখে তাকিয়ে বলল শাওন, কি? আর আপনি তো গরিলা থেকে শিম্পাজি হচ্ছেন। মুখ ফুলে বললাম আমি। শাট আপ। আমি মুখ ভেঙচি দিয়ে সামনের দিকে মুখ ঘুরিয়ে বুকের কাছে 2 হাত গুজে নিলাম। উনি চলে যেতে গিয়ে থেমে দাঁড়ালেন। ওয়েট এ মিনিট। অবাক হয়ে বলল শাওন। আমি প্রশ্নসূচক চোখে শাওনের দিকে ঘুরে তাকালাম। উনি প্রকোচকে তাকিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন। এখন আবার কি হলো? আমি না বুঝেই তাকিয়ে রইলাম। তুমি কিভাবে জানলা এই মুভিতে অসভ্যতা আছে? আমি হচকচিয়ে গেলাম আর একটা ঢোক গেলাম। এখন কি হবে আমার? উনি আমার দিকে ঝুঁকে আমার 2 পাশে 2 হাত রেখে গম্ভীর চোখে আমার দিকে তাকালেন। আমি এদিক ওদিক তাকাতে তাকাতে বললাম, আপনি তো বললেন কিছু জিনিস দেখা লাগে না, এমনিই বোঝা যায়, কমন সেন্স। স্টপ লাইং। রেগে বলল শাওন। আমি একটু হাসার চেষ্টা করে বললাম, সত্যি বলছি আমি। কবে দেখেছো? শাওন জিজ্ঞেস করলো। উফ, এত সমস্যা কি দেখলে? তাও তো পুরোটা দেখিওনি, জঘন্য। কি চুপ করে আছো কেন? কবে দেখছো? রেগে বলল শাওন। হ্যাঁ দেখেছি তো, কি হয়েছে দেখলে? মহাভারত অশুদ্ধ হয়েছে নাকি? রেগে বললাম আমি। হোয়াট? শাওন তাতে দাঁত চেপে বলল, আমি কি এখনো বাচ্চা আছি যে দেখলে সমস্যা? বললাম আমি। না মানে না, কেন দেখেছো? শাওন রেগে আমার আরও কাছে চলে এলো। আমি চোখ বড় সড়ো করে নিজের মুখ পিছিয়ে নিয়ে বললাম, এত রেগে যাচ্ছেন কেন? ভালো মুভি দেখো, সেটাতে সমস্যা নেই, কিন্তু এসব দেখলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। তাই যেটা বললাম সেটা যেন মাথায় থাকে। গম্ভীর গলায় বলল শাওন। আমি চোখ পিটপিট করে তাকালাম। উনি একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে আমার কাছ থেকে সরে চলে যেতে লাগলো। আমি হতভম্ব হয়ে গেলাম। উনি কি মুভির হিরোর জন্য জেলাস? মানে আমি ওই হিরোকে ওইভাবে কাপড় চোপড় ছাড়া দেখেছি, এতে ওনার এত সমস্যা? মানে এ তো জেলাস। আমি একটা শয়তানি হাসি দিলাম, কারণ এখন আমার ওনাকে আরও একটু জ্বালাতে ইচ্ছে করছে। আমি জোরে জোরে ওনাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগ, এই ওই ছেলেটাকে কি হটই না লাগছিল যখন ওই ছেলেটা নিজের। শাট আপ মিলা। উনি অনেক রেগে গেলেন।
আসলে রেগে না, অনেক বেশি জেলাস হয়ে গেলেন। আমার অনেক মজা লাগছে। আমি সোফা থেকে উঠে ওনাকে পাশ কাটিয়ে যেতে যেতে বললাম, আমি তো সব দেখেছি। চুপ করতে বলেছি তোমাকে। শাওন রেগে বলল। আমি নিজের হাসি আটকে ওনার দিকে তাকিয়ে বললাম, আমি তো ছবিও রেখে দিয়েছি নিজের কাছে। শাওন রেগে আমার হাত থেকে ফোনটা নিয়ে এগিয়ে আসতেই আমি হাতটা পিছিয়ে নিয়ে বললাম, ফোনের ছবি তো ডিলিট করে দেবে। কিন্তু আমি যেসব দেখে ফেলেছি তা কিভাবে ডিলিট করবেন? মুচকি হেসে বললাম আমি। উনি হুট করে আমাকে কোলে তুলে নিলেন। আমি চমকে গেলাম। কি করছেন? 50 শেডস অফ ব্লু মুভি করবো আজ আমি তোমার সাথে। রাগি চোখে তাকিয়ে বলল শাওন। আমি হচকচিয়ে গেলাম। ব্লু আবার কোনটা? ভালো মুভি তো মনে হয় না। আমি শাওনের ঘাড়ে ধাক্কা দিয়ে বললাম, একদম না। কী সব বলছেন আপনি? এমন কিছু করবেন না। তুমি দেখতে পারলে আমি করতে পারবো না কেন? আপনি নাকি ওসব মুভি দেখেননি? হা হয়ে বললাম আমি। দেখিনি, কিন্তু তোমার তো খুব শখ অন্য ছেলেকে ওভাবে দেখার। তোমাকে শিক্ষা তো দেওয়াই উচিত। শাওন গম্ভীর চোখে তাকিয়ে বলল, নামান আমাকে। চোখ বড় সড়ো করে বললাম আমি। মানা করেছিলাম না আমি? তখন তো শোনোনি। বললেন উনি, আমি আর জীবনেও দেখব না। সত্যি বিশ্বাস করুন। ঢোক গিলে বললাম আমি। ইটস টু লেট মিলা। উনি দুষ্ট হাসি দিয়ে বললেন। আমি বুঝলাম যে উনি এখন আমাকে ছাড়বেন না। আমি ভুলেই গিয়েছিলাম যে উনি মোটেও সুবিধার না। আজ ব্লু গ্রিন রেড সবই হবে মনে হচ্ছে এই ভর দুপুরে। ছি, আমার ওনাকে জ্বালানোই উচিত হয়নি। নিজের দোষে নিজেই ফেসে গেলাম। দিন তো ভালোই যাচ্ছিল, কিন্তু সমস্যা হয়ে গেল একটা ছোট্ট মেসেজের কারণে। আমি সেদিন সোফায় পা তুলে বসে আচার খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। হঠাৎই শাওন আমার সামনে এসে দাঁড়ালো। আমি চোখ মুখ কুঁচকে ওনার দিকে তাকালাম আর বললাম, উফ, সরুন তো, অগি শেষ হয়ে যাচ্ছে। উনি রেগে আমার দিকে তাকিয়ে আছেন। নাও ঠেলা। এখন আবার কি করলাম আমি বুঝতে না পেরে বললাম, কি? তোমার তো লজ্জা থাকা উচিত। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে উঠে দাঁড়ালাম আর বললাম, মানে? রেজাল্ট কি তোমার? এক্সাম না ছিল কয়েকদিন আগে? দাঁতে দাঁত চেপে বলল শাওন। ওনার প্রশ্ন শুনে আমার হাত থেকে আচারের বাটিটা পড়ে গেল। আমি অপ্রস্তুত হয়ে আচারের বাটির দিকে তাকালাম, তারপর ঠোক গিলে শাওনের দিকে তাকালাম। এখন তো বাস আছে কপালে। আমি একটু হাসার চেষ্টা করে বললাম, কই, কিসের পরীক্ষা? উনি আমার সামনে ওনার হাতের ফোনটা ধরলেন। ফোনের দিকে তাকিয়ে আমার চোখ গোল গোল হয়ে গেল। শেষ, সব শেষ। ওনার ফোনের রেজাল্ট মেসেজ করে দিল কে? বাটপার কলেজ। এখন কি হবে আমার? এই অবস্থা কেন সাবজেক্টগুলোর নম্বরে? শাওন রেগে বলল। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম। উনি রেগে এক পা এগোতেই আমি পেছনে পিছিয়ে গেলাম। আপনি কিভাবে পেলেন? আমি তুলোমুলো চোখে তাকিয়ে বললাম। তোমার সাথে কথা বলাই উচিত না আমার। কোনো কথাই শোনো না ইদানিং। রেগে বলল শাওন। আমি থ মেরে তাকিয়ে রইলাম। উনি আমার সামনে থেকে চলে গেলেন। রেগে গেছে অনেক। কি করব? কেন যে বলতে গিয়েছিলাম ওনাকে যে আমিও আর্কিটেক্ট হব। এখন তো হাড়ে হাড়ে টের পাচ্ছি জীবনটা ভাজা পোড়া হয়ে গেল প্রায়। উনি পড়িয়েছিলেন ভালো মতো, কিন্তু আমি খেয়ে নিয়েছি। হায় রে মিলা, এখন কি হবে তোর? উনি সারাদিনে কোনো কথা বললেন না আমার সাথে। আমি কথা বললেও কোনো উত্তর দিলেন না। কতদিনের জন্য মনোব্রত করেছে কে জানে, আগে তো এমন করেনি। রাতে ঘুমানোর সময় আমি ওনাকে সরি বললাম, কিন্তু উনি আমাকে পাত্তা না দিয়ে ড্রয়িং রুমে এসে নিজের অফিসের কাজ করতে লাগলেন। আশ্চর্য, এত রাগের কি আছে? অবশ্য আমারই দোষ। আমি এসে ওনার পাশে বসলাম আর ওনার দিকে তাকালাম। উনি ওনার মতো ল্যাপটপে গ্রাফিক্স ডিজাইনে ব্যস্ত। আমি যেন অদৃশ্য। আমি মুখ ফুলে একটু কেশে নিলাম। উনি তাও কোনো পাত্তা দিলেন না। আমি সরু চোখে তাকিয়ে ওনার কলার ধরে টান দিয়ে নিচের দিকে ঘোরালাম। উনি ভ্রু কুঁচকে আমার হাতের দিকে তাকিয়ে তারপর আমার দিকে তাকালেন। এত কিসের রাগ? সরি বললাম তো, কাঁদো কাঁদো ভান করে বললাম। উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হাত থেকে কলারটা ছাড়িয়ে নিলেন, তারপর আবার নিজের কাজ করতে লাগলেন। আমি রেগে উঠে দাঁড়ালাম আর ওনার ল্যাপটপটা কেড়ে নিয়ে সরে এলাম। উনি রেগে আমার দিকে তাকালেন আর উঠে আমার দিকে এগিয়ে আসলেন। আমি সাথে সাথে আরও পিছিয়ে গেলাম আর হেসে বললাম, দেব না। উনি গম্ভীর মুখে তাকিয়ে আমার দিকে এগিয়ে আসতেই আমি রান্নাঘরে এসে ঢুকলাম, কিন্তু রান্নাঘরে এসেই তো আটকে গেলাম। এখন কোথায় যাব? উনি আমার দিকে এগিয়ে আসতেই আমি ল্যাপটপটা সরিয়ে এক সাইডে ধরলাম আর বললাম না। তিনি আমার সাথে কোনো তর্কে গেলেন না, সোজা হাত থেকে ল্যাপটপটা টান দিলেন। আমি ছাড়লাম না, শক্ত করে ধরে রইলাম। ছাড়ো এটা। রেগে বলল শাওন। আমি মুচকি এসে বললাম, শেষ পর্যন্ত বললেন তো কথা। শাট আপ, বলল শাওন। তারপর ল্যাপটপ ধরে টান দিতেই আমনার কাছে এসে পড়লাম।
আমি একটু হচকুচিয়ে গেলাম। উনি ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে তারপর ল্যাপটপের দিকে তাকালেন। সাথে সাথে উনি চোখ মুখ শক্ত করে ফেললেন। আমি ওনার দিকে তাকিয়ে কিছু বুঝতে না পেরে ল্যাপটপের দিকে তাকালাম। আমি হা হয়ে গেলাম। উনি যে ডিজাইন এত সময় ধরে করেছিলেন সেটা টানাটানিতে ছিঁড়ে গেছে, মানে ডিলেট হয়ে গেছে। উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তারপর ল্যাপটপ নিয়ে চলে গেলেন। আমি ওনার পিছু পিছু গুটি গুটি পায়ে এগিয়ে এলাম। উনি আবার কাজ করতে বসে গেলেন। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে ওনার কোনো উন্নতি দেখলাম না, তাই আমি রেগে আবার ল্যাপটপটা টেনে নিলাম। মিলা, রাগিও না আমাকে। আমার দিকে রাগ মিশ্রিত চোখে তাকিয়ে বলল শাওন। আমি মুখ ভেঙচি দিলাম। উনি উঠে দাঁড়ানোর সাথে সাথে আমি পালিয়ে এলাম, কিন্তু একটা বড় ফুলদানির সাথে ধাক্কা খেয়ে পড়লাম। হাত অল্প কেটে তো গেল, কিন্তু ল্যাপটপটা এমনভাবে পড়লো যে পুরো 2 ভাগে ভাগ হয়ে গেল। আমি হা হয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে রইলাম। এখন তো উনি আরও রেগে যাবেন। প্রথমে পুরো ডিজাইন আমার জন্য ডিলিট হয়ে গেল, এখন তো পুরো ল্যাপটপই ভেঙে গেল। আর ইউ স্টুপিড। ভ্রুকুচকে বলতে বলতে শাওন আমার দিকে এগিয়ে এলো। আমি ল্যাপটপের দিকে তাকিয়ে বললাম, আমি বুঝিনি যে এটা। উনি হাঁটু ভাঁজ করে বসে আমার হাত ধরে দেখতে লাগলো। আমি হা হয়ে গেলাম আর ওনার দিকে তাকিয়ে রইলাম। আর কোথায় লেগেছে? ব্যস্ত হয়ে বলল শাওন। আমি হাত ছাড়িয়ে নিয়ে মুখ কালো করে বললাম, ঠিক আছে আমি, ল্যাপটপ তো নষ্ট হয়ে গেল। উনি আমাকে কোলে তুলে নিলেন। আমার পা তো ঠিকই আছে, বললাম আমি। উনি আমাকে রুমে নিয়ে এসে খাটে বসিয়ে দিলেন। তারপর আবার সেই ফার্স্ট এক্স বক্স থেকে ব্যান্ডেজ, মলম, তুলো ইত্যাদি নিয়ে হাত বেঁধে দিলেন। আমি ওনার দিকে তাকিয়ে রইলাম। উনি একবারও আমার দিকে তাকালেন না, এখনও রেগে আছে, কুমড়ো পটাশ একটা। আমি ভান করে এক হাত দিয়ে চোখ ঢেকে বললাম, ওফ, জ্বলছে অনেক। উনি আমার হাতের দিকে ব্যস্ত হয়ে তাকিয়ে বললেন, আমি তো অত জোরে বাঁধিনি। অনেক জ্বলছে, কারণ আপনি আমার সাথে কথা বলছেন না, ঠোঁট উল্টে বললাম আমি। উনি ভ্রুকুচকে আমার দিকে তাকালেন। আমি এগিয়ে গিয়ে ওনার গলা জড়িয়ে ধরলাম। আর কত সময় এমন করবেন, করুণ গলায় বললাম আমি। উনি আমাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই আমি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে নিলাম, কিন্তু উনি ছাড়ানোর চেষ্টায় ব্যস্ত হয়ে গেলেন আর আমি ধরে রাখতে। এমন করতে করতে একসময় উনি ব্যালেন্স হারিয়ে বিছানায় শুয়ে পড়লেন। আমি তাও ওনাকে জড়িয়ে ধরে রইলাম। কি শুরু করেছো? শাওন গম্ভীর গলায় বলল, বললাম তো আর হবে না, ভালো মতো পড়াশোনা করব, প্রমিস। উনি কিছুই বললেন না। আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করে মুখ তুলে তাকালাম। উনি গম্ভীর মুখে তাকালেন আমার দিকে। আমি চোখ পাকিয়ে বললাম, হাসতে পারেন না, কি প্যাঁচার মতো মুখ করে রেখেছেন। বলে আমি ওনাকে সুড়সুড়ে দিতে লাগলাম, কিন্তু কিছুই হলো না। উনি আগের মতোই মুখ করে আছেন, অসহ্য। আচমকা উনি আমাকে ঠেলে ওনার পাশে শুইয়ে দিয়ে আমার কাছে চলে এলেন। আমি চোখ বড়সড় করে তাকালাম। উনি মুচকি এসে আমাকে সুড়সুড়ে দিতে লাগলেন। আমি হাসতে লাগলাম। আরে থামেন, কি করছেন, আমি বললাম। কেন? শাওন সরু চোখে তাকিয়ে বলল। আমি ওনাকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বললাম, উফ, আর হাসতে পারছি না। উনি থেমে আমাকে গম্ভীর মুখে বললেন, পড়তে বসো, এর পরের বার আমি তোমাকে ছেড়ে দেব না। হ্যাঁ হ্যাঁ জানি। আমি হতাশ হবার ভান করে বললাম। এরপর আবার ওনার পড়াশোনা শুরু, আগের চেয়ে বেশি পড়ানো এখন। কি জন্য যে বাজে রেজাল্টটা করতে গেলাম টেস্ট এক্সামে, এজন্যই তো এখন সকাল সকাল ভুগতে হচ্ছে। কিন্তু একটা কথা বলতেই হয়, উনি সব কিছু সিরিয়াসলি করেন আর আমাকেও করতে উৎসাহিত করেন। এটাই আমার ভালো লাগে। আমি সারা জীবন ওনার সাথে থাকতে চাই। আপাতত জলদি পড়াশোনা শেষ করে ওনার কোম্পানিতেই নিজ যোগ্যতায় চাকরি নিতে চাই। চিন্তা করে মুখে হাসি চলে এলো। হাসছো কেন? পড়তে দিয়েছি তোমাকে। উনি গম্ভীর চোখে তাকিয়ে বললেন। আমি হতাশ চোখে তাকিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ পড়ছি, না পড়ে উপায় আছে? বেশি কথা বলো তুমি। শাওন ভ্রুকুচকে বলল, তারপর নিজের ফাইলে মনোযোগ দিল। আমি মুখ ভেঙচি দিয়ে বইয়ের দিকে তাকালাম, কিন্তু এখন আর মন বসছে না। ভোরের ঘুমটা মাটি করে দিতে বই পড়াচ্ছে। অনেক তো পড়লাম, একদিনে পুরো বই গিলবো নাকি? উনি ফাইলে কি যেন আর্ট করছেন। আমি সন্দেহের চোখে তাকিয়ে ওনার হাত থেকে টান দিয়ে ফাইলটা নিয়ে নিলাম। উনি অবাক হয়ে পরক্ষণে ভ্রুকুচকে তাকিয়ে বললেন, এদিকে দাও। বলেই হাত বাড়িয়ে ফাইলটা ধরতে এলেন, কিন্তু আমি সরিয়ে নিয়ে ফাইলের দিকে তাকালাম। আমার ছবি আঁকছিলেন উনি, আমার গুমড়ো মুখ করে থাকা ছবি। আমি সরু চোখে তাকিয়ে বললাম, এই কাজ করছিলেন আপনি? আমি পৃষ্ঠা উল্টানোর আগে উনি আমার হাত থেকে টান দিয়ে ফাইলটা নিয়ে গেলেন আর ভ্রুকুচকে তাকিয়ে বললেন, নিজের পড়া করো। আমি সাথে সাথে আবার হাত থেকে ফাইলটা নিয়ে গেলাম আর বিছানা ছেড়ে উঠে গেলাম। উনি আমার হাত থেকে ফাইল নেওয়ার জন্য উঠে দাঁড়ালেন আর রেগে বললেন, এদিকে দাও। আমি পৃষ্ঠা উল্টিয়ে দেখলাম, সব আমার ছবি। সবগুলো দেখার আগে শাওন আবার ফাইলটা নিয়ে গেল। উফ, অসহ্য, দেখলে কি হবে? বিরক্ত হয়ে বললাম আমি। নিজের বইয়ের দিকে দেখো। বলে উনি খাটে গিয়ে বসলেন আর ডয়ারে ফাইলটা ঢুকিয়ে রাখলেন। আমি মুখ ভেঙচে দিলাম। উনি নিজের ফোন নিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন।
হঠাৎই আমার চোখ গিয়ে একটা প্রজাপতির উপর পড়লো। আমাদের রুমে উড়ে বেড়াচ্ছে, অনেক সুন্দর। দেখুন কি সুন্দর, ছবি তুলবো আমি এটার। শাওনকে উদ্দেশ্য করে বলি আমি নিজের ফোনটা নিয়ে দেওয়ালে বসে থাকা প্রজাপতির ছবি তুলতে গেলাম, কিন্তু পারলাম না। এই প্রজাপতিটা স্থির হয়ে বসেই না। শাওন ব্যঙ্গ করে বলল, তোমার মতোই, জায়গায় স্থির থাকে না। আমি ভ্রুকুচকে তাকিয়ে বললাম, হ্যাঁ আমি যথেষ্ট স্থির থাকি। শাওন নিজের ফোনের দিকে তাকালো। জানেন প্রজাপতি ঘরে আসা মানে কি? প্রজাপতি ঘরে এলে ঘরে নতুন অতিথি আসে। ছবি তোলার জন্য চেষ্টা করতে করতে বললাম আমি। ও রিয়েলি? হ্যাঁ, আমি প্রজাপতির দিকে মনোযোগ দিয়ে বললাম। আর বলতে না বলতেই প্রজাপতিটা চুপচাপ বসলো। আমি শাওনকে ভাব দেখিয়ে বললাম, দেখেছেন চুপ করে বসেছে। আমি ছবিটা তুলে নিলাম, সাথে সাথে শাওন আমাকে কোলে তুলে নিল। আচমকা কোলে নেওয়াতে আমি চমকে গেলাম। কোলে তুলেছেন কেন? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম। তোমার প্রজাপতি আমাদের একটা দায়িত্ব দিয়ে গেছে না? শাওন মুচকে এসে বলল। আমি চোখ বড় সড়ো করে তাকালাম আর বললাম, আমি তো অন্য অতিথির কথা বলেছিলাম। উনি তো উল্টো বুঝে বসে আছে। উনি আমাকে বিছানায় নিয়ে এলেন। আপনার অফিসে দেরি হচ্ছে বললাম আমি। সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। বলে শাওন আমার কাছে চলে আসলো, আর সাথে সাথে ওনার ফোন বেজে উঠলো। উনি বিরক্ত হয়ে গেলেন। আমি অনেক কষ্টে নিজের হাসি আটকে রেখে ওনার ফোনের দিকে তাকিয়ে বললাম, ফোন বাজছে আপনার। উনি উঠে ফোনটা হাতে নিলেন। আমি উঠে বিছানা থেকে নামতে গেলাম, কিন্তু সাথে সাথে উনি আমার হাত ধরে নিলেন। আমি ভ্রু কুঁচকে ওনার দিকে তাকালাম, তাকিয়ে হা হয়ে গেলাম, কারণ উনি ফোন পুরো সুইচ অফ করে দিয়েছেন, আমারটা সহ ওনারটাও। আই ওন্ট অ্যালাউ ডিস্টারবেন্স নাও। মুচকি এসে বলে শাওন আমাকে টেনে ওর কাছে নিয়ে এলো।